তো আজকের মতো আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব সেটা হচ্ছে স্পিকিং পার্ট। আইএলটিএস এর যে স্পিকিং পার্ট আছে সেই স্পিকিং পার্টের পার্ট 1। সাধারণত বা নরমালি আমরা জানি যে আইএলটিএস এর স্পিকিং এ পার্ট থাকে 3টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো আজকে আমরা এই 3টা পার্টের আলোচনা না করে সংক্ষিপ্তভাবে পার্ট 1 এর আলোচনা করব। ভিডিওতে আমরা দেখছি যে পার্ট 1 হচ্ছে বা পার্ট 1টির নামকরণ করা হয়ে থাকে ইন্ট্রোডাকশন অর ওয়ার্ম আপ বা সেলফ ইন্ট্রোডাকশন টাইপের, যেখানে বলা হয়ে থাকে স্পিকিং পার্ট 1 লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 4 to 5 minutes during which you will be asked questions about familiar topics such as যে স্পিকিং পার্টটা মূলত 4 থেকে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। এখানে আপনাকে এমন কিছু কোয়েশ্চেন করা হবে যেগুলো আপনার খুব পরিচিত, বিশেষ করে যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমরা কিছু দাঁড় করিয়েছি, যেমন ইউর জব, আপনার জব সম্পর্কে জানতে চাইতে পারে, ইউর স্টাডিজ, তারপর আপনি যদি স্টাডি করে থাকেন তাহলে সেখানে কোথায় কি করছেন না করছেন সে বিষয় সম্পর্কে জানতে চাইতে পারে, তারপর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইতে পারে, আপনার হোম টাউন, আপনার কি হবিস এবং ইন্টারেস্ট কি, অর্থাৎ আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত এমন কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে, ছোট ছোট কোয়েশ্চেন করবে। এবার সেই কোয়েশ্চেনের আলোকে আপনি কিভাবে অ্যান্সার করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সো আমরা আরেকটু দেখি, এখানে আপনাদের জন্য কিছু সাজেশনস আমরা রেডি করেছি, যেগুলো ফলো করলে আমরা আশা করি যে এই যে প্রথম অংশটা অথবা স্পিকিং এর অর্থাৎ স্পিকিং পার্ট 1 কিভাবে আপনি ভালো করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনি সম্মুখে একটা ধারণা পাবেন। এখানে আমরা 2টা ভাগে ভাগ করেছি, কোন কোন জিনিসগুলো আপনাকে মেনে চলা উচিত আর কোন কোন জিনিসগুলো বা কোন কোন দিকগুলো আপনার অ্যাভয়েড করা উচিত, সেই দৃষ্টিকোণ থেকেই আজকের এই পার্ট 1 এর আলোচনা করছি। তো প্রথমে আমরা কোন জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি, তারপরে নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করব। তো পার্ট 1 এ যে জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইউ ক্যান ডু। তো প্রথমত নো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন। আপনার এক্সপেকটেশনটা কি, আপনার প্রত্যাশা কি, আসলে আপনি স্পিকিং পার্টে কতটুকু ভালো করবেন, কতটুকু কি জানেন না জানেন, সেই অনুযায়ী আপনার যে একটা প্রত্যাশা আছে সেই বিষয়টা সম্পর্কে আপনি নিজে আগে থেকে একটু অবগত থাকবেন এবং সে আলোকে প্রিপারেশন নিয়ে পরীক্ষার মাঝে যাবেন। তারপর দেখা যাবে যে আপনার প্রত্যাশিত বিষয়টি আপনি পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করার মতো সক্ষমতা আপনি অর্জন করেছেন। 2 নম্বরে আমরা দেখি যে ক্রিয়েট আ গুড ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ যখন পরীক্ষা হবে তখন তো ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবেন, কিন্তু পরীক্ষার আগেই কিভাবে নিজের ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি করা যায় এবং তুলে ধরা যায় সেই বিষয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এবার আসি আমরা ফার্স্ট ইমপ্রেশনটাকে। ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে প্রথম দেখাতেই যে কারো প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। এটা ইন্টারভিউ সেশন হতে পারে, যে কোনো সেশনে হইতে পারে। এখন এটা কেমন, এটা হচ্ছে যেমন একজন এক্সামিনার যখন আপনার এক্সাম নেবে তখন আপনার লুকিংস, বডি আউটফিটস, স্পোকেনের ধরন, তারপরে আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ এবং উচ্চারণ, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল আইটেমস সবগুলো দেখে যখন কয়েকটা সেন্টেন্স শুনেই যখন আমার মনে হবে যে আপনি আসলে কিছু না কিছু একটা জানেন এবং আপনার সে ব্যাপারে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আপনার যেই ফিজিক্যাল একটা অ্যাপ্রোচ বা ভার্বাল অ্যাপ্রোচ, এই বিষয়টা যখন আপনি একজন এক্সামিনারের সামনে তুলে ধরবেন সুন্দরভাবে গুছিয়ে, সেটাই হচ্ছে তার ফার্স্ট ইমপ্রেশন। অর্থাৎ প্রথম অবস্থায় নিজেকে অন্যের সামনে তুলে ধরা, অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করা, এটাই হচ্ছে কি ফার্স্ট ইমপ্রেশন। সো এই ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করতে হবে। প্রিটেন্ড ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য কোয়েশ্চেন্স। আর একজন এক্সামিনার আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবে সেই কোয়েশ্চেন সম্পর্কে আপনি এমন একটা ভাব ধরে বসে থাকবেন যেন আপনি সবকিছু জানেন বা মোটামুটি জানেন, এই বিষয়টা আপনি অ্যান্সার বা উত্তর দিতে সক্ষম এমন একটা ভান করবেন। তবে ফলস ভানের দরকার নেই, আপনি এতটুকুই ভান করবেন যতটুকু আপনি জানেন।
বা আপনি সব জানতা শমশের ওই টাইপের ভান করার দরকার নেই। তারপর যখন আপনি অ্যান্সার করবেন, অ্যান্সার করার ক্ষেত্রে কি করবেন, এক্সটেন্ড ইউর অ্যান্সার কারেক্টলি। আপনি যতটুকু অ্যান্সার করবেন সেই জিনিসগুলো যেন কারেক্ট থাকে। কি কি জিনিসগুলো কারেক্ট থাকতে হবে, সেন্টেন্স ঠিক আছে কিনা সেই জিনিসগুলো ঠিক রাখতে হবে, গ্রামার ঠিক আছে কিনা সেগুলো ঠিক রাখতে হবে। তারপর আপনি অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ করতেছেন কিনা সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন, প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতেছেন কিনা সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। কারণ আপনার পার্ট 1ই হচ্ছে ওয়ার্ম আপ, এখানে কিন্তু এটার উপর নির্ভর করবে আপনার বাকি পার্ট 2 এবং 3 আপনি কেমনটা করবেন। কারণ এখানে ফার্স্ট ইমপ্রেশনের জন্য এবং একে অপরের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্যই কিন্তু এই পার্টটা। এজন্য এখানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় অ্যান্সার ছোট হবে কিন্তু সবগুলো যেন কারেক্ট হয়। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর রেগুলারলি, এটা হচ্ছে মূলত বাসা বাড়িতে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন উপরের যে নির্দেশনাগুলো আছে সবগুলোকে সামনে রেখে রেখেই প্র্যাকটিস করে যাবেন যেন পরীক্ষায় গিয়ে খুব ভালো করতে পারেন। 6 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অ্যান্সার দ্য কোয়েশ্চেনস উইথ 1 to 2 3 সেন্টেন্সেস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে অ্যান্সারগুলো করবেন সেগুলা 1 থেকে 2 অথবা 3টা সেন্টেন্সের মধ্যে করবেন। আইএলটিএস হচ্ছে এমন একটা সেশন, এখানে আপনি শুধু ইয়েস, নো, হ্যাঁ অথবা না এসবের মাধ্যমে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিলে অ্যান্সারটা রিসিভ হবে, কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করার জন্য যে ধরনের অ্যান্সার দরকার সেই অ্যান্সারটা আপনার ক্লিয়ার হবে না। ঠিক আছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে যেমন ধরেন আপনি কেমন আছেন, এর উত্তরে যদি আপনি বলেন যে ভালো আছি, এটা সুন্দর দেখায়। আবার যদি কেউ বলে যে আপনি কি বাজারে যাবেন, যদি আপনি বলেন হ্যাঁ না, এই ধরনের হ্যাঁ না উত্তর দিয়ে আপনার আইএলটিএস পাওয়া যাবে। উত্তরটা কেমন হতে পারে, যেমন হ্যাঁ আমি বাজারে যাব, আমার কিছু খরচ আছে, খরচগুলো করে আবার বাড়িতে ফিরবো। এই যে 1 থেকে 2টা সেন্টেন্স আপনি এক্সটেন্ড করছেন সেটা জাস্টিফাই করার জন্যই মূলত আইএলটিএস। আপনি যাবেন কি যাবেন না এটা জানার জন্য আইএলটিএস না, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজের টেস্টিং। সেই ল্যাঙ্গুয়েজ আপনার এবিলিটি কতটুকু আছে, সামর্থ্য কতটুকু আছে সেটা 3-4টা সেন্টেন্সের মধ্যে একটা মোটামুটি পার্ট 1টা যাচাই করা যায়। এই জন্য আপনাকে অ্যান্সার করতে হবে ইয়েস নো না দিয়ে, বরং 1 থেকে 1-এর অধিক বা 3টা সর্বোচ্চ 4টা, এর বাইরে করা যাবে না। কারণ হচ্ছে পার্ট 1-এ সময় কম থাকে এবং অ্যান্সারের একটা লিমিটেড সময় থাকে। এবার আসি আমরা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করলে পার্ট 1-এ ভালো করা পসিবল। ডো নট গিভ ইয়েস নো অ্যান্সার্স। যেমন আপনাকে কোনো প্রশ্ন করা হলো, এবার আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন, সেক্ষেত্রে আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে পারবেন। আমি একটু আগেই বলছি যে ইয়েস নো না দিয়ে, অ্যান্সার না দিয়ে 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে অ্যান্সার দিবেন। এবার আপনি আপনার মতো করে কিভাবে অ্যান্সার দিবেন সেটা আপনার প্রফিসিয়েন্সি, আপনার দক্ষতা, আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। সো যারা ইয়েস নো দিয়ে অ্যান্সার দেন, মনে করেন আপনার কাছে ইয়েস নো এর অ্যান্সার চায় নাই, বরং আপনার কাছ থেকে কিভাবে ছোট্ট করে একটা ব্যাখ্যা উপস্থাপন করতে পারেন, উত্তর দিতে পারেন সে বিষয়টা চেয়েছে। ডো নট গো অফ টপিক। অনেকে কি করেন, অপ্রাসঙ্গিকভাবে আন্তাজের উপর 3-4 সেন্টেন্স বলতে থাকে। আপনাকে জিজ্ঞেস করেছে এক বিষয়, বাট আপনি চলে গেছেন অন্য আরেকটা বিষয়। এই জিনিসগুলো কি করা যাবে না। আপনাকে টপিকের ভিতর থাকতে হবে। হয়তো টপিকের ভিতর থেকে আপনি কিছু এক্সটেন্ড করতে পারেন, কিন্তু টপিকের বাইরে গিয়ে এক্সটেন্ড করার কোনো পসিবিলিটি নাই, বা এখানে নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ জাজমেন্ট হবে। গিভ নো অ্যান্সার। আপনি ধরেন আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে, এখন কোশ্চেনটা আপনার এতটাই অপরিচিত যে আপনি একবারেই অ্যান্সার দিতে পারেন না, এটা হচ্ছে একটা ফলস ইমপ্রেশন তৈরি হবে। ওই যে আমরা বললাম যে ফার্স্ট ইমপ্রেশন, সেটা নেগেটিভ হচ্ছে ফলস ইমপ্রেশন, যেটা আপনাকে মানে মার্কসের ক্ষেত্রে আপনাকে অনেক ভোগাবে। এজন্য আপনার কিছু না কিছু একটা বলার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি এমন একটা ভাবে বলবেন যে আপনি আনসারটা জানেন কিন্তু বুঝাইতে পারতেছেন না, বাট এমন ভান করা যাবে না যে আপনি একেবারেই জানেন না। এটা ইন্টারভিউ সেশনের জন্য, যে কোনো ইন্টারভিউ সেশন, আপনি ডো নট স্পিক ভেরি কুইকলি। অর্থাৎ আপনি শান্তভাবে একবারে কম আওয়াজ দিয়ে এমন শান্ত মেজাজে যে একদম ভদ্র মানুষের মতো অ্যান্সার দিবেন না, বরং আপনি একজন প্রাণবন্ত, কনফিডেন্সিয়াল এবং আপনার অনেক ভালো কনফিডেন্স আছে সেই বিষয়গুলো খেয়াল রেখে কি করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো অ্যান্সার দিবেন না কিভাবে, কুইকলি। ডো নট প্রিটেন্ড টু বি এ পারফেকশনিস্ট। আমরা
হোয়াই ইউ ক্যান ডু, এই পার্টে বলছিলাম যে আপনি একটু প্রিটেন্ড করবেন যে আপনি কোশ্চেন অ্যান্সার জানেন, কিন্তু এমন প্রিটেন্ড করা যাবে না যে আপনি একদম পারফেক্ট, কারণ আপনি পারফেক্ট হন আর যাই হন না কেন, আপনি কিন্তু একজন এক্সামিনারের সামনে একজন এক্সামিনি বা পরীক্ষার্থী হিসেবে আছেন। যে সুতরাং পরীক্ষার্থী কখনো এমন ভান করা যায় না যে সে সব জানতে শমশের, এই ধরনের ভান করা যাবে না, এটা একটা নেগেটিভ ইফেক্ট করতে পারে আপনার রেজাল্টের উপরে। সো আপনি এমনভাবে ভান করেন যতটুকু আপনি জানেন। হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ শুড নট ডু, এই দুইটা জিনিস খেয়াল করলে বা দুইটা পার্ট যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন এবং নিয়মিত বাসায়ও প্র্যাকটিস করেন, দেখবেন আপনার স্পিকিং পার্ট 1-এ খুব ভালো হচ্ছে। ঠিক আছে, সো এই আলোকে আমরা কিছু এক্সাম্পল দেখি যে আসলে পার্ট 1-এ আমরা যে বলেছিলাম যে স্পিকিং পার্ট 1-এ জব, স্টাডিজ, ফ্যামিলি, হোম টাউন, হবিজ, অর্থাৎ যেই ফ্যামিলিয়ার বিষয়গুলো আছে সেই ফ্যামিলিয়ার বিষয়গুলো আলোচনা হয়, তার কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন আপনার হোম টাউন সম্পর্কে যদি প্রশ্ন করে, ডু ইউ লাইক ইউর হোম টাউন, এই ধরনের প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ আ পপুলার পার্ট অফ ইউর হোম টাউন, আর দেয়ার মেনি শপস ইন ইউর হোম টাউন, এই ধরনের প্রশ্ন হতে পারে, বা এই ধরনের প্রশ্নের বাইরেও প্রশ্ন হতে পারে। সেগুলো অ্যান্সার সেশন বা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার নিজের হোম টাউন সম্পর্কে অ্যান্সার দেবেন, হুট করে কিছু মুখস্থ অ্যান্সার দিয়ে দিবেন না, কারণ যারা এক্সাম নেয় তারা কিন্তু হাজার স্টুডেন্টের এক্সাম নিচ্ছে এবং কোনগুলো মুখস্থ, কোনগুলো নিজের ক্রিয়েটিভ অ্যান্সার, সেগুলো কিন্তু তাদের মধ্যে জাজ করার মতো এবিলিটি তাদের আছে। তারপর হচ্ছে হোম, টকিং অ্যাবাউট ইউর হোম, ডু ইউ লাই ইন আ হাউস অর এ ফ্ল্যাট, হোয়াট ইজ ইউর ফেভারিট রুম, ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাবাউট ইউর হোম। তো হোম সম্পর্কে এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা এর বাইরেও যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ টপিকটা আপনার পরিচিত থাকবে কিন্তু কোয়েশ্চেনগুলো আপনার পরিচিত নাও থাকতে পারে। তারপরে টকিং অ্যাবাউট ইউর অ্যাকোমোডেশন, আপনি কোথায় বসবাস করছেন সে বিষয় নিয়ে আসতে পারে। হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট লিভিং দেয়ার। তারপরে ওয়ার্ক অর স্টাডি, আপনি কি একসাথে দুইটা আসতে পারে যে আপনি ওয়ার্ক করতেছেন নাকি স্টাডি করতেছেন। সো এখানে কোয়েশ্চেন করতে সবসময় দুটো কোয়েশ্চেন আসবে, যেমন আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, এখন আপনি কোনটা, যদি কাজ করেন কাজের সপক্ষে আপনি উত্তর দিবেন, আর যদি স্টুডেন্ট হন স্টুডেন্টের সপক্ষে আপনি উত্তর দিবেন। হোয়াট ইজ ইউর ফিল্ডস অফ স্টাডি অর জব, হোয়াই ডিড ইউ চুজ দিস জব অর সাবজেক্ট, ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক স্টাডিজ, হোয়াট আর ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যানস। তারপর আবার আলাদাভাবে আসতে পারে, যেমন ওয়ার্ক করলে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, তাহলে আপনি ওয়ার্ক করলে ওয়ার্কের পক্ষে যাবেন। হোয়াট ডু ইউ ডু এভরি ডে, ডু ইউ এনজয় ইউর জব। তারপর যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট, হোয়াট ডু ইউ স্টাডি, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্টাডি, হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দ্যাট। অর্থাৎ স্টাডি সম্পর্কে সামগ্রিক কিছু প্রশ্ন আসতে পারে, 3-4টা কোশ্চেন করলে আপনার স্টাডি সম্পর্কে সব উত্তর চলে আসবে। তো এইগুলা করতে পারেন। তবে এই যে একটা টপিকের মধ্যেই থাকবে বিষয়টা এরকম না, 2-3টা টপিক হইতে পারে, 8-10টা কোশ্চেন হইতে পারে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর এর মাধ্যমে আপনার প্রাইমারি লেভেলের যে স্পোকেন স্কিলটা আছে সেটা জাজ করবে। তো তারা জাজ করার ক্ষেত্রে আপনার কি দেখবে, আপনার গ্রামার ঠিক আছে কিনা এগুলো দেখবে, তারপর আপনার ভোকাবুলারি অ্যাডভান্স লেভেলে ইউজ করছেন কিনা সেটা দেবে, এটা বলা হয় গ্রামাটিক্যাল রেঞ্জ। তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, মানে হচ্ছে ভোকাবুলারি আপনি কতটা রিসোর্সফুল ভোকাবুলারি আপনি দিতে পেরেছেন বা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি দিতে পেরেছেন, সেই বিষয়গুলোকে জাজ করবে। তারপর হচ্ছে আপনার ফ্লুয়েন্সি কতটুকু আছে সেটা, এবং ফ্লুয়েন্সির ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি ঠিকঠাক ছিল কিনা, যথাযথ সঠিক ছিল কিনা সেগুলা। তারপর ক্ষেত্র বিশেষ প্রনাউন্সিয়েশনটা দেখবে, তবে প্রনাউন্সিয়েশন অতটা বেশি জরুরি না, কারণ আমরা কেউ নেটিভ স্পিকার না যে আমাদের প্রনাউন্সিয়েশন 100% হবে। তবে আমাদের ফ্লুয়েন্সিটা, ভোকাবুলারির ইউজটা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল যে রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এই বিষয়গুলো ঠিকঠাক রেখে পার্ট 1 যদি আপনি ফেস করতে পারেন, পার্ট 1 খুবই ভালো হবে আশা করি। ঠিক আছে, সো আপনারা প্রিপারেশন নিয়ে ভালো করেন, আপনাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। আজ অতটুকুই। পার্ট 1-এ কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন।